আসসালামু আলাইকুম। সবাইকে আজকের এন্ডোক্রাইনোলজি ক্লাস 2 তে স্বাগতম। আচ্ছা, আমাদের একটু সময় বাকি আছে মনে হয়। আমরা 2 মিনিট ওয়েট করি। আমরা জাস্ট 9:30 PM এ শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আমাদের সময় হয়ে গেছে। আমরা তাহলে শুরু করি। গত ক্লাসে আমরা থাইরয়েড এন্ড রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি পড়েছিলাম। আজকে আমরা প্যারাথাইরয়েড থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো প্যারাথাইরয়েড আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কোশ্চেন ইউজুয়ালি আসেই। 2 পৃষ্ঠার ছোট্ট একটা টপিকস। তো যে যে জায়গা থেকে কোশ্চেন গুলো আসে আমরা সেগুলো বলে দেবো ইনশাল্লাহ। তো প্যারাথাইরয়েড হরমোন আমাদের মেইনলি ফাংশন করে হচ্ছে 2-3টে জায়গায়। একটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম এবং ফসফেট যে মেটাবলিজম বা হোমিওস্টেসিস হয়, এবং হচ্ছে ভিটামিন ডি মেটাবলিজম। এই 3টে জায়গায় হচ্ছে আমাদের প্যারাথাইরয়েডের মেইন রোল। তো ক্যালসিয়াম আমাদের বডিতে ক্যালসিয়াম হোমিওস্টেসিসে কয়েকটা হরমোন বা ভিটামিন কাজ করে। তার ভিতরে একটা হচ্ছে এই কয়েকটা হরমোন যেটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামকে রেগুলেট করে, তার ভিতরে ওয়ান অফ দা মেইন হচ্ছে প্যারাথাইরয়েড। এছাড়া আমাদের ভিটামিন ডি আছে, যেটা হচ্ছে আমাদের গাট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে বাড়ায়, এবং ক্যালসিটোনিন যেটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের পরিমাণটা কমায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করে। তো ফাংশনাল অ্যানাটমির ভিতরে আমাদের এখানে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড কিছু কথাবার্তা আছে। তো প্যারাথাইরয়েড হরমোনের ফাংশনটা আমাদের একটু জানতে হবে কি করে। সে হচ্ছে আমাদের যেটা বললাম আমি, সেটা হচ্ছে আমাদের যে ক্যালসিয়াম যে বের হয়ে যায় আমাদের কিডনির টিউবুল থেকে, ওইখান থেকে আমাদের রিঅ্যাবজর্পশন করে ক্যালসিয়ামের পরিমাণটাকে বাড়ায় হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম রেনাল টিউবিউল। ঠিক আছে, এটা হচ্ছে একটা কাজ। প্যাথাইরয়েডের আর কি কাজ আছে, এটা হচ্ছে আমাদের বডিতে ইনক্রিজ করে কি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি যেটা আছে সেটাকে ইনক্রিজ করে, এবং আমাদের যে ভিটামিন ডি আছে, ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি যেটা আছে সেটাকে অ্যাক্টিভ ফর্মে হচ্ছে হেল্প করে হচ্ছে এই প্যারাথাইরয়েড, যেটা আবার কি করে
ভিটামিন ডি টা আবার ক্যালসিয়ামকে গাট থেকে অ্যাবজর্পশনে হেল্প করে। দ্যাট মিনস হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ ভিটামিন ডি কে অ্যাক্টিভ ভিটামিন ডি তে তৈরি করতে প্যারাথাইরয়েড হেল্প করে, সেই অ্যাক্টিভ ভিটামিন ডি আবার গাট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায়। তো এগুলো হচ্ছে আমাদের ওভারঅল মোটামুটি একটু প্যারাথাইরয়েডের কাজ। তবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যে রেসপন্স করে ক্যালসিয়ামে, সেটা হচ্ছে মেইনলি আয়োনাইজড ক্যালসিয়াম। ঠিক আছে, আমাদের বডির তো ম্যাক্সিমাম ক্যালসিয়াম কোথায় থাকে? আমাদের বোনসে থাকে, তাই না? এটা আমাদের দরকার নাই এই বক্স। আমাদের পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার একটা বক্স হচ্ছে এই বক্সটা, কজেস অফ হাইপার ক্যালসেমিয়া। এই বক্সটা থেকে আমাদের প্রতি বছরই অলমোস্ট একটা এমসিকিউ থাকে। তো হাইপার ক্যালসেমিয়ার এই বক্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে এটা মনে রাখা খুব ইজি, একটু টেকনিক্যালি মনে রাখলেই হয়, খুব বেশি মাথা খাওয়ানোর দরকার নেই আমাদের এটা নিয়ে। সেটা হচ্ছে যেমন এখানে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হাইপার ক্যালসেমিয়া উইথ নর্মাল অর ইনক্রিজড প্যারাথাইরয়েড লেভেল। তো এখানে তিনটা কজ অনলি, এই তিনটা যদি আমি মনে রাখি তাহলে আমার বাকিগুলো আর মনে রাখা লাগে না। ঠিক আছে, এটা অটোমেটিক আমি এক্সক্লুশন পদ্ধতিতে আলাদা করে দিতে পারবো। তো এখানে দেখি যে আমাদের কি কি কজ আছে। একটা হচ্ছে আমাদের প্রাইমারি অথবা টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম, লিথিয়াম ইনডিউসড হাইপার প্যারাথাইরয়েডিজম এন্ড ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসেমিয়া। তো এই তিনটা হচ্ছে আমাদের এখানে কজ। তো এই তিনটা আমাদের মাথায় রাখতেই হবে যাতে হচ্ছে কোনোভাবেই এলোমেলো না লেগে যায় পরীক্ষার হলে। ঠিক আছে, আর লো পিটিএইচ এর ভিতরে আমাদের অনেকগুলো কজ আছে, তার ভিতরে আমরা একটা দেখি ফার্স্টে মেলিগনেন্সি। যে কোনো আমাদের সলিড অর্গান মেলিগনেন্সিতে আমাদের কি হইতে পারে? হাইপার ক্যালসেমিয়া হয়। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এলিভেটেড ভিটামিন ডি বা ভিটামিন ডি ইনটক্সিকেশন, যেখানে ভিটামিন ডি বেশি বেশি সিনথেসিস হয়, যেমন সার্কয়েডোসিস। ঠিক আছে, সার্কয়েডোসিস। সার্কয়েডোসিসে কেন আমাদের হাইপার ক্যালসিয়াম হয়? ডিউ টু ইনক্রিজ ভিটামিন ডি। আর মেলিগনেন্সিতে কেন আমাদের হাইপার ক্যালসিমিয়া হয়? এখানে হচ্ছে আমাদের কি হয়, যে প্যারাথাইরয়েড রিলেটেড প্রোটিন তৈরি হয় বেশি, এই জন্য। এরপর থাইরোটক্সিকোসিস আছে আমাদের, প্যাজিওট ডিজিজ উইথ ইমমোবিলাইজেশন, মিল্ক অ্যালকালি সিনড্রোম, থায়াজাইড ডায়াবেটিক্স এন্ড হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দুই তিনটা ড্রাগের কথা বলা আছে, একটা হচ্ছে থায়াজাইড আর একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। ঠিক আছে, এটা কিন্তু গ্লুকোকর্টিকয়েড এখানে আমাদের পরীক্ষার হলে কিন্তু চেঞ্জ করে শুধু গ্লুকোকর্টিকয়েড দিয়ে দেবে। দ্যাট মিনস আমাদের আমাদের জিনিসটার মেইন থিমটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, জিনিসটা হবে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি। এখন আসেন আমরা হাইপার ক্যালসিমিয়ার একটু ফিজিক্যাল সিমটম দিয়ে। হাইপার ক্যালসিমিয়া রিলেটেড এসবিও অনেক সময় থাকতে পারে। ইউজুয়ালি হাইপার ক্যালসিমিয়া প্রেজেন্ট অনেক সময় এইভাবে হয়, ডায়াবেটিস ইনসিপিটাসের মতো প্রেজেন্টেশনটা। হ্যাঁ, কেননা ডায়াবেটিস ইনসিপিটাসের একটা কজও হচ্ছে আমাদের হাইপার ক্যালসিমিয়া। তাহলে এখানে মেইনলি পেশেন্ট অনেকটা পলি ইউরিয়া, পলি ডিপসিয়া এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এবং পেশেন্ট সাধারণত ফ্যাটিক থাকে, থার্স্ট থাকে, হ্যাঁ, ডিহাইড্রেটেড থাকে। এটার সিমটমস কে একটা নিউমোনিক দিয়ে আমরা মনে রাখি, সেটা হচ্ছে বোনস, স্টোনস এন্ড অ্যাবডোমিনাল গ্রোনস। এর সাথে আরেকটা মনে রাখি, সেটা হচ্ছে সাইক্লিক মোনস। হ্যাঁ, বোন, স্টোন, অ্যাবডোমিনাল গ্রোন এন্ড সাইক্লিক মোন। ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে মনে রাখতে পারি এটার ফিচার গুলো। ঠিক আছে, বোন পেইন করবে, রিনাল স্টোন তৈরি করতে পারে, অ্যাবডোমিনাল পেইন এন্ড সাইক্লিক মোন মানে ডিপ্রেশন এন্ড এটা হচ্ছে ফ্যাটিক এন্ড ডিপ্রেশন সৃষ্টি করে। ঠিক আছে, এখন কোনো পেশেন্টের আপনি হচ্ছে হাইপার ক্যালসিমিয়া পেলেন, দ্য নেক্সট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন কি করবেন তাহলে? এটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। ওকে, এটা কিন্তু আমাদের একটা এসবি এর কোশ্চেন। কোনো পেশেন্টের যদি আমরা হাইপার ক্যালসিমিয়া পাই, তাহলে আমাদের দ্য নেক্সট মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, তাহলে প্যারাথাইরয়েড হরমোন যদি আমরা লো পাই তাহলে আমাদের এই লো এর কজ গুলো চিন্তা করব, অথবা যদি হাই পাই সেক্ষেত্রে হাই এর কজ গুলো চিন্তা করবো। এইভাবে আমাদের ডিডি সেট করে আমাদের হচ্ছে ইভালুয়েট করতে হবে। ঠিক আছে, এখানে এই কথাগুলো বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে আসেন হাইপোক্যালসিমিয়া। ঠিক আছে, হাইপোক্যালসিমিয়া থেকে আমাদের কোশ্চেন আসতে পারে, স্পেশালি এই যে বক্সটা দেখেন এখানে। আমি একটু বলি আপনাদের, আমাদের মোস্ট কমন কজ হচ্ছে হাইপোক্যালসিমিয়া, সেটা হচ্ছে হাইপো অ্যালবুমিনিমিয়া। আপনারা একটা জিনিস জানেন যে সেটা হচ্ছে আমাদের যে বডির ক্যালসিয়াম, এটা হচ্ছে আমরা বলছিলাম কি, যে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে। ঠিক আছে, টোটাল যে আমাদের ক্যালসিয়াম আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে আমাদের অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে। আর যেটা হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম, সেটাই মেইনলি হচ্ছে আমাদের ফাংশন করে। ঠিক আছে, তো হাইপো অ্যালবুমিনেমে কি হবে? আমাদের এখানে টোটাল
সেরাম ক্যালসিয়ামটা কমবে, বাট আয়োনাইজড ক্যালসিয়ামটা কমবে না, কারণ আমরা অলরেডি অলরেডি বললাম যে এখানে যেহেতু অ্যালবুমিন কমে যাচ্ছে, সেহেতু অ্যালবুমিনের সাথে বাইন্ড যে ক্যালসিয়াম গুলো আছে এগুলোই কমে যাচ্ছে, ঠিক আছে। এর জন্য এখানে দেখেন যে টোটাল সিরাম ক্যালসিয়াম কমতেছে, বাট টোটাল আয়োনাইজড ক্যালসিয়াম এটা কিন্তু নর্মাল থাকতেছে। ওকে, এটাই হচ্ছে আমাদের মোস্ট কমন কজ অফ দা হাইপোক্যালসিমিয়া। এই জন্য আমরা কখনো পেশেন্টের হাইপোক্যালসিমিয়া পেলে বা সাসপেক্ট করলে পেশেন্টকে ক্যালসিয়াম করতে দেয়, সাথে হচ্ছে অ্যালবুমিনও করতে দেয়, কারণ হচ্ছে আমাদের এটার সাথে অ্যাডজাস্ট করতে হয় অ্যালবুমিনের সাথে। সেটাকে বলা হচ্ছে কারেক্টেড ক্যালসিয়াম। এটা একটা সূত্র আছে, এটা আপনাদের পরীক্ষার পারপাসে দরকার নাই, যদিও ক্লিনিক্যালি লাগবে, হ্যাঁ। এরপরে আরেকটা কথা দেখেন, অ্যালকালোসিস। এখানে আবার একটু খেয়াল করুন, অ্যালকালোসিসে দেখেন টোটাল ক্যালসিয়াম নর্মাল, বাট আয়োনাইজড ক্যালসিয়াম আমাদের কি হচ্ছে, কমে যাচ্ছে। কারণ ধরুন একটা পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হচ্ছে, ঠিক আছে। তো হাইপার ভেন্টিলেশন হলে পেশেন্টের কি হবে, বেশি বেশি হচ্ছে আমাদের এয়ার বের হয়ে যাবে, তার সাথে কি হবে, আমাদের ক্যালসিয়ামও, আয়োনাইজ যে ক্যালসিয়াম ছিল সেটা বের হয়ে যাবে, তাই তো। সেজন্য অ্যালকালোসিসে দেখা গেছে আয়োনাইজড আমাদের ক্যালসিয়ামটা কমে যায়। এখানে আরেকটা থিওরি বলা যায়, যেমন হচ্ছে আমাদের যে অ্যালবুমিনের সাথে ক্যালসিয়ামও বাইন্ড করে থাকে, আবার হাইড্রোজেনও বাইন্ড করে থাকে। তো যখন অ্যালকালোসিস হয় তখন কি হয়, আমাদের অ্যালকালোসিসে কি হয়, প্রোটন কমে যায়, হাইড্রোজেন আয়ন কমে যায়, ঠিক আছে। হাইড্রোজেন আয়ন যখন কমে যায় তখন কি হয়, ওই যে হাইড্রোজেনের যে অ্যালবুমিনের যে খালি হাতগুলো খালি হয়ে গেল হাইড্রোজেন চলে যাওয়ার কারণে, ওই হাতে এসে আমাদের ক্যালসিয়াম বাইন্ড করে, আয়োনাইজ ক্যালসিয়াম গুলো আরো বাইন্ড করে। অ্যাকচুয়ালি এখানে ক্যালসিয়ামের লস হয় না, যেটা আমি ভুল বলছি একটু আগে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনাদের আমাদের হাইড্রোজেন আয়ন লস হয়, এবং হাইড্রোজেনের যে হাতগুলো খালি হয় অ্যালবুমিনের, সেই অ্যালবুমিনের সাথে এসে ক্যালসিয়াম বাইন্ড করে। এই জন্য আমাদের হাইপোক্যালসিমিয়া হয়, আয়োনাইজ ক্যালসিয়ামটা কমে যায়। এরপর আর দেখেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কি হবে, আমাদের ক্যালসিয়াম ডি কাজ বলছিলাম যে হচ্ছে গাট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা। যেহেতু ভিটামিন ডি কমে যাচ্ছে, সুতরাং আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাচ্ছে, আলটিমেটলি আমাদের সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে, ঠিক আছে। এরপর আসেন সিকেডি। দেখেন সিকেডিতে কেন হাইপোক্যালসিমিয়া হচ্ছে, কারণ কি, সিকেডির কাজ, কিডনির কাজ কি, আমরা যেটা বলছিলাম যে কিডনিতে কি হয়, আমাদের যে ভিটামিন ডি অ্যাক্টিভেশন হয়, হ্যাঁ। যদি ভিটামিন ডি অ্যাক্টিভেশন না হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, ভিটামিন ডি এর কাজ কি একটা আগেই বললাম, ঠিক আছে, এটা হবে না, গাট থেকে অ্যাবজর্পশন হবে না। সো ক্যালসিয়াম কমবে। আবার এখানে কি হয়, হাইপার ফসফেটেমিয়া হয়। যেহেতু হাইপার ফসফেটেমিয়া হয়, সেহেতু এই ফসফেটের সাথে এসে ক্যালসিয়াম বাইন্ড করে, এক্ষেত্রেও হাইপো ক্যালসিমিয়া হয়। এছাড়া আরো কিছু কজ আছে, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এটা আমরা পরবর্তীতে বলবো সামনে। আর আছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখানে কি হয়, এখানে ক্যালসিয়াম এসে যে এখানে হচ্ছে আমাদের যে ফ্যাট নেক্রোসিস হয়, সেই ফ্যাট নেক্রোসিসের সাথে ক্যালসিয়াম এসে বাইন্ড করে একটা স্তূপ তৈরি করে, হ্যাঁ। এই জন্য আমাদের হাইপোক্যালসিমিয়া হয় ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এছাড়া আমাদের হাইপোম্যাগনেসিমিয়াতে হতে পারে, কারণ আমাদের যে পিটিএইচ যে হরমোনটা আছে সেটা হচ্ছে, ম্যাগনেসিয়াম হচ্ছে নেসেসারি ফর সিক্রেটিং পিটিএইচ ফর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ। তো যদি ম্যাগনেসিয়াম কমে যায় সেক্ষেত্রে আমাদের যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে পিটিএইচ হরমোন লেভেলটা কমে যায়, সিক্রেশন কমে যায়। এই জন্য ম্যাগনেসিয়াম কমে গেলে প্যারাথাইরয়েড কমে যায়, প্যারাথাইরয়েড কমে গেলে আলটিমেটলি ক্যালসিয়াম কমে যায়, ঠিক আছে। এখন দেখেন হাইপোক্যালসিমিয়ার কিছু সাইন দেওয়া আছে এখানে। একটা হচ্ছে কিছু ফিচার দেওয়া আছে, সেটা তো আমরা জানি যে কি হয়, টিটানি, মাসল স্পাজম হবে, কার্বোপেডাল স্পাজম, স্টাইড্রান্ট কনভার্সন হইতে পারে। তো এখানে দুইটা সাইন আছে, একটা হচ্ছে ট্রোজিয়ার সাইন আর একটা হচ্ছে ভস্টেক সাইন। হ্যাঁ, ট্রোজিয়ার সাইনটা কি, ট্রোজিয়ার সাইনটা হচ্ছে আমরা যদি হাতে স্ফিগমোনোমিটার কাফ যেটা আছে, আমরা ব্লাড প্রেশার মাপি, ওই কাফটা বেঁধে যদি সিস্টোলিক প্রেশারের বেশি ব্লাড উঠিয়ে একটু অফ করে রাখি, বন্ধ করে রাখি, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের কার্পাল স্পাজম হবে, কার্পাল মাসেল স্পাজম হবে, হ্যাঁ, কার্পোপেটাল স্পাজম হবে। এটাই হচ্ছে ট্রোজিয়ার সাইন, এটা বেশ ভালো স্পেসিফিক। আরেকটা হচ্ছে ভস্টেক্সার, সেটা হচ্ছে আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ডের উপরে, ওইখানে তো ফেসিয়াল নার্ভ এখানে এসে ভাগ হয়। তো এখানে যদি আমরা ট্যাপ করি সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে ফেসিয়াল মাসেল টুইচিং হয়, হ্যাঁ, এটা হচ্ছে ভস্টেক্স সাইন। হাইপোক্যালসিমিয়া যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে এপিলেপসি হতে পারে, ঠিক আছে, প্রোলংগেশন অফ কিউটি ইন্টারভ্যাল হতে পারে, প্যাপিলোডোমা হতে পারে।
এখন এখন আসেন প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তো হাইপার প্যারাথাইরয়েডিজম মানে হচ্ছে কি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটি, ঠিক আছে, মানে হচ্ছে ইনক্রিজড প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। তাহলে দেখেন, আহ, দুই রকম হইতে পারে, একটা হচ্ছে আইদার প্রাইমারি অর সেকেন্ডারি। প্রাইমারি মানে কি, প্রাইমারি মানে হচ্ছে আমাদের প্রবলেমটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে, হ্যাঁ, অটোনোমাস সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন ফ্রম প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আর সেকেন্ডারিটা হচ্ছে আদার কজ দেন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আদার কজ কি হইতে পারে, যেমন কোনো পেশেন্টের হাইপোক্যালসিমিয়া আছে, হ্যাঁ, ইন দ্য রেসপন্স অফ হাইপোক্যালসিমিয়া বডি কি করবে, বেশি বেশি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন করবে, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। তাহলে আমরা এই বক্সটা দেখি হাইপারপ্যারাথাইরয়েডিজমের 20.35। এখানে আমরা কি দেখতে পাই, এখানে আমরা দেখতে পাই ভাগগুলো দেওয়া আছে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টার্সিয়ারি। তো প্রাইমারি আমরা বললাম কি, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো প্রবলেম থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কজ হচ্ছে সিঙ্গেল অ্যাডেনোমা, প্যারাথাইরয়েড অ্যাডেনোমা 90% কেসে। সেকেন্ডারি কজের ভিতরে ক্রনিক রিনাল ফেলিওর, ম্যাল অ্যাবজর্পশন এন্ড অস্টিওমালাসিয়া রিকেটস। টার্সিয়ারি কখন বলে, টার্সিয়ারি কখন হচ্ছে সেকেন্ডারি থেকে অ্যাকচুয়ালি আমাদের টার্সিয়ারি হয়। দে- দেখা যায় যে আমাদের যখন সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়, মানে হচ্ছে এই সময় কি হয়, আমার বডিটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া রেসপন্সে আমাদের হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে, ঠিক আছে। তো একটা সময় গিয়ে দেখা যায় আমাদের বডির যে আমাদের যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড না, এটা অটোনোমাস হয়ে যায়, হ্যাঁ, এটাকে আর বন্ধ করা যায় না। সে আলটিমেটলি সিক্রেশন করতেই থাকে, সেটাকে আমরা তখন বলি টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এক্ষেত্রে দেখেন, আমরা এই ক্যালসিয়াম দেখি, ক্যালসিয়াম লেভেলটা এখানে সেকেন্ডারিতে লো থাকবে, বাকি দুইটাতে হাই থাকবে। সেরাম ক্যালসিয়াম আর প্যারাথাইরয়েড যেটা, এটা হচ্ছে সেকেন্ডারিতে রেজ থাকবে, এন্ড হচ্ছে প্রাইমারি টার্সিয়ারিতে এখানেও নর্মাল থাকতে পারে অথবা হচ্ছে রেস্ট থাকতে পারে, বাট কখনোই লো থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে অনেক কথা। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সার্জারি। এরপর একটা জিনিস দেখেন, ফ্যামিলিয়ার হাইপোক্যালসি ইউরিক হাইপার ক্যালসিমিয়াটা যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, যেটা কথা বলে রাখলেই হবে। এটা সাধারণত হচ্ছে একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, হ্যাঁ, অটোজোমাল ডমিনেন্ট, এটা আমাদের অবজেক্টিভে আসতে পারে। এখানে কি হয়, এখানে আমাদের যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, সে হচ্ছে আমাদের প্যাথাইড গ্ল্যান্ডে আমাদের ক্যালসিয়াম সেন্সর থাকে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এই জন্য ক্যালসিয়াম কমে গেলে ওই সেন্সরটা অ্যাক্টিভেট হয়, প্যারাথাইরয়েড রিলিজ হয়। তো এখানে কি হয়, আমাদের বডিতে প্যারাথাইরয়েড আছে, বাট হচ্ছে কি করতে পারে না, যে সেন্স করতে পারে না, হ্যাঁ, যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। এই জন্য আমাদের নর্মাল ক্যালসিয়ামের থেকে বেশি ক্যালসিয়াম দরকার টু সাপ্রেস প্যারাথাইড হরমোন সিক্রেশন, ঠিক আছে। এই জন্য আমাদের বডি কি করে, বেশি বেশি ক্যালসিয়াম সিক্রেশন করে টু সাপ্রেস প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। ইউজুয়ালি এটা অ্যাসিম্পটোমেটিক, তেমন কোনো কমপ্লিকেশন হয় না এবং তেমন ট্রিটমেন্টও দরকার হয় না। এরপরে আসলে হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ, হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কাজ হচ্ছে সার্জারি, মানে হচ্ছে সার্জারির সময় আমাদের গ্ল্যান্ড যদি ডিস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মোস্ট কমন কজ। হাইপোপ্যারাথাইরয়েডিজমের ভিতরে আবার কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম আর একটা হচ্ছে সিউডো সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। যেখানে বলা আছে, একটু দেখেন এখানে, সিউডো মানে কি, সিউডো হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে প্যারাথাইরয়েড আছে আমার বডিতে, বাট সে হচ্ছে রেজিস্ট্যান্ট, কাজ করতে পারতেছে না, ঠিক আছে। এই জন্য সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমে আমার প্যারাথাইরয়েড হরমোন কিন্তু বেশি থাকে, বাট সে কাজ করতে পারে না, ঠিক আছে। টিস্যু রেজিস্ট্যান্স টু প্যারাথাইরয়েড, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এর মতো, হ্যাঁ, রেজিস্ট্যান্স থাকে। এখানে মেইনলি কি হয়, এখানে কিছু এখন জিন আছে, হ্যাঁ, GNAS1 জিনে মিউটেশন হয় ফ্রম ম্যাটারনাল সাইড, এটা হচ্ছে টাইপ 1 মোস্ট কমন, হ্যাঁ, এখানে বলা আছে সবকিছু আপনারা দেখেন, হ্যাঁ। মিউটেশন দ্যাট এফেক্ট GNAS1 জিন ফ্রম ম্যাটারনাল সাইড, এটা হচ্ছে টাইপ 1।
এখানে আমরা কি পাই? ফিচার ফিচার পাই, এটা আমার পরীক্ষায় আসে। এফসিপিএস বা এমআরসিপি তে আরো বেশি আসে। এখানে আমরা প্যারাথাইরয়েড হরমোন বেশি পাই, যদিও বলতেছি আমরা হাইপো প্যারাথাইরয়েডিজম, এই জন্য নাম হচ্ছে সিউডো, মানে মিথ্যা। ঠিক আছে, মানে মিথ্যা হাইপোপ্যারাথাইরয়েডিজম, কারণ হাইপোথাইরয়েড প্যারাথাইরয়েড হরমোন তো বেশি আছে। তাহলে এটা গেল। এখানে আর কি পাই? আমরা ক্যালসিয়ামটা লো পাবো এবং ফসফেটটা বেশি পাবো। ঠিক আছে, পেশেন্টের কিছু ক্লিনিক্যাল ফিচার পাই, যেমন শর্ট স্ট্যাচার, শর্ট ফোর্থ মেটাটার্সাল বোন এন্ড মেটাকার্পাল বোন, রাউন্ডেড ফেস, ওবেসিটি, সাবকিউটেনিয়াস ক্যালসিফিকেশন। হ্যাঁ, এখানে সবকিছু বলা আছে, এই যে দেখেন। এগুলোকে একত্রে বলতেছে আলব্রাইটস হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি। হ্যাঁ, আলব্রাইটস হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে, সেটা তো আমরা বললাম যে জিএনএস ওয়ান জিনের মিউটেশন হয় ম্যাটারনাল সাইডে। এটা যদি প্যাটার্নাল সাইডে হয়, সেক্ষেত্রে দেখা গেছে আমরা এই ফিচার গুলোই পাই। সাথে হচ্ছে নর্মাল ক্যালসিয়াম ফসফেট পিটিএইচ লেভেল পাই, ওইটাকে আমরা বলতেছি সিউডো সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। তাহলে এটা হচ্ছে আমাদের হাইপোপ্যারাথাইরয়েড। পরবর্তীতে আমাদের আরেকটা ভাইটাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড। হ্যাঁ, অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে দুইটা পার্ট আছে আমরা জানি, একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা আর একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। তো এই অ্যাড্রেনাল কর্টেক্সটা হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে। আমাদের যে লাইফ সেভিং হরমোন আছে, সেই লাইফ সেভিং হরমোন আসতেছে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। অ্যাড্রেনাল কর্টেক্সের তিনটা পার্ট আমরা জানি, একটা হচ্ছে জোনা গ্লোমেরুলাসা, জোনা ফেসিকুলাটা, আর হচ্ছে জোনা রেটিকুলারিস। তাই তো, জিএফআর দিয়ে আমরা মনে রাখতে পারি। তাহলে আমাদের জোনা গ্লোমেরুলাস থেকে আমাদের মেইন হরমোন কোনটা আসে? বলেন একজন। এখানে কোনো ফিগার দেয়া আছে? এই ফিগারটা একটু দেখি আমরা। হ্যাঁ, অ্যাড্রিনাল কর্টেক্সটা এখানে দেখানো হয়েছে, মাঝখানে হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের মেইন হরমোন আসতেছে কি? মিনারেলোকর্টিকয়েড। সিগুলোটা থেকে আসতেছে গ্লুকোকর্টিকয়েড, রেটিকুলাস থেকে আসতেছে অ্যান্ড্রোজেন। ফাংশন কি? আমাদের এখানে ওভারঅল কিছু ফাংশন দেয়া আছে, এই ফাংশনটা আমরা একটু দেখি। কর্টিসল কি ফাংশন করে? প্রোটিন ক্যাটাবলিজম, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইমিউনো রেসপন্স, হাইপারটেনশন, ইনক্রিজড অ্যাপিটাইট এন্ড মেমোরি। আর অ্যান্ড্রোজেন যেটা, তার ফাংশন হচ্ছে মেইনলি পিউবিক এন্ড এক্সিলারি হেয়ার গ্রোথ, ইনক্রিজ লিবিডো স্পেশালি ইন ফিমেলস। ঠিক আছে, আর আমাদের যে মেডুলা থেকে আসে আমাদের মেইনলি অ্যাড্রিনালিন এন্ড নরএড্রিনালিন। ঠিক আছে, অ্যাড্রিনালিন কি কাজ করে সেটা আমরা এখানে দেখি, নরএড্রিনালিন কি কাজ করে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নরএড্রিনালিন মেইনলি আলফা ওয়ান অ্যাড্রিনাল রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, অ্যাড্রিনালিন হচ্ছে আমাদের বিটা আলফা দুইটার মাধ্যমে কাজ করতে পারে। এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ ডিজিজ, সেটা হচ্ছে কুশিং সিনড্রোম। ঠিক আছে, কুশিং সিনড্রোম থেকে আমাদের অলমোস্ট প্রত্যেকটা পরীক্ষায় আমাদের কোশ্চেন থাকে। তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কুশিং সিনড্রোম টাতে এসবিএ থাকে, এমসিকিউ থাকতে পারে। হ্যাঁ, কুশিং সিনড্রোমটা হচ্ছে মেইনলি আমাদের কি জিনিস? এটা হচ্ছে এক্সেসিভ অ্যাক্টিভেশন অফ গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরস। ঠিক আছে, মোস্ট কমন কজ হচ্ছে আয়াট্রোজেনিক, মানে হচ্ছে এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড ইনটেক, এটাই হচ্ছে মোস্ট কমন কজ। ঠিক আছে, এছাড়া আমাদের আরো কিছু কজ আছে, সেটা আমরা দেখবো। তো এখানে একটা বক্স আছে, আমরা একটু দেখি। এই যে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে এন্ডোজেনিক কুচিং সিনড্রোমের কজ। বাট আমাদের মোস্ট যে কমন কজ সেটা হচ্ছে আয়াট্রোজেনিক, সেটা কিন্তু এখানে নাই। আপনার পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে অনেক সময়, যে হচ্ছে একভাবে বলতে পারে যে মোস্ট কমন কজ অফ কুচিং সিনড্রোম, সেক্ষেত্রে অবশ্যই এক্সোজেনাস হবে ওইটা।
আর যদি বলে মোস্ট কমন কজ অফ এন্ডোজেনাস কুশিং সিনড্রোম, এটা একবার আসছিল, সেক্ষেত্রে আমাদের কজ হবে পিটুইটারি অ্যাডেনোমা। হ্যাঁ, পিটুইটারি অ্যাডেনোমা, ঠিক আছে, যেটাকে আপনার হচ্ছে কুশিং ডিজিজ। এসিটিএস ডিপেন্ডেন্ট পিটুইটারি সিনড্রোমকে বলা হয়, সরি, এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোমকে বলা হয় কুশিং ডিজিজ। এটা অনেক সময় সারা রাউন্ডে জিজ্ঞেস করা যায় কুশিং ডিজিজ আর কুশিং সিনড্রোমের পার্থক্য কি। যদি এসিটিএস ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে আমরা বলি যে কুশিং ডিজিজ, ঠিক আছে। তাহলে কজগুলো আমরা এখান থেকে একটু দেখে নিব। এসিটিএস ডিপেন্ডেন্ট পরীক্ষা এভাবে আসতে পারে এমসিকিউ তে, যে এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোমের কজ কোনগুলো। একটা আছে সিউডো কুশিং সিনড্রোম, এখানে দেখেন এখানে কিছু কজ আছে: অ্যালকোহল এক্সেস, মেজর ডিপ্রেসিভ ইলনেস এন্ড প্রাইমারি ওবেসিটি। ওদের কি কি ফিচার নিয়ে আসে আমাদের কোনো পেশেন্ট কুশিং সিনড্রোম থাকলে আমাদের কি কি ফিচার নিয়ে আসবে, আমরা এখানে একটা ফিগার দেখে দেখেন। হেয়ার থিনিং, হার্সুটিজম একনি, হ্যাঁ, মুন ফেজ, ফেসিয়াল সোয়েলিং নিয়ে আসে, মুন ফেজ বলি আমরা, পেট থাকে, সাইকোসিস থাকতে পারে পেশেন্টের। মোটামুটি কর্টিসল এক্সেসের সব ফিচার এখানে মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, হাইপার টেনশন, সেন্ট্রাল ওবিসিটি থাকে, পেপটিক আলসার থাকতে পারে, লস অফ হাইট, হাইপার গ্লাইসেমিয়া। হ্যাঁ, গ্লুকোকর্টিকয়েড কি করে, আমাদের গ্লুকোজ লেভেলকে বাড়ায়। মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স থাকতে পারে, এখানে আমাদের পার্পল স্ট্রয়া থাকতে পারে। হ্যাঁ, এই যে দেখেন এখানে ফিগার দেওয়া আছে। তো এখানে বলছি আমরা থিন ইন স্কিন থাকবে, মানে ডিক্রিজ স্কিন থিননেস। মাসেল ওয়াস্টিং থাকতে পারে, স্পেশালি প্রক্সিমাল মাসেল, পেশেন্ট বসা থেকে উঠতে সমস্যা হতে পারে, চুল আঁচড়াইতে সমস্যা হতে পারে, হ্যাঁ, ব্যাক চুলকাইতে সমস্যা হতে পারে, তাহলে এরকম বলবো যে প্রক্সিমাল মাসেল উইকনেস আছে। এছাড়া অস্টিওপোরোসিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তো এইসব ফিচার পাইলে আমরা সাসপেক্ট করবো যে পেশেন্ট মেবি কুশিং সিনড্রোম। আমরা তখন হিস্ট্রি নিব, পেশেন্টের কোনো স্টেরয়েড ইনটেকের হিস্ট্রি আছে কিনা। অনেক ডিজিজ আমাদের স্টেরয়েড ইনটেক করতে হয়, যেমন অ্যাজমা, সিওপিডি, হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এরকম কোনো রোগ আছে কিনা যেখানে সে কোনো হচ্ছে আমাদের স্টেরয়েড ইনটেক করে কিনা। অথবা আমরা আরো দেখতে হবে যে এক্ষেত্রে পেশেন্টের কোনো হচ্ছে কি বলে ওটাকে, আপনার যে কোনো হার্বাল মেডিকেশন খায় কিনা। হ্যাঁ, অনেক সময় হার্বাল মেডিকেশন খায় অনেক রোগীরা, গ্রামের রোগীরা স্পেশালি বিভিন্ন নানা কারণে। হ্যাঁ, তো এই হার্বাল মেডিকেশনের মেইন একটা উপাদান হচ্ছে স্টেরয়েডস। তো এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে যে পেশেন্টের কুশিং সিনড্রোম লাইক ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। দেন তো আমাদের পরীক্ষা নিয়ে কাজ আছে। এরপরে করবো হচ্ছে আমরা পরীক্ষা। আমাদের পরীক্ষা করার মেইন উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে টু এস্টাবলিশ whether the patient has Cushing syndrome and টু ডিফাইন ইটস কজ। হ্যাঁ, একটা হচ্ছে কুশিং সিনড্রোমটাকে এস্টাবলিশমেন্ট করা, আর একটা হচ্ছে এটার কজ আইডেন্টিফাই করা, ঠিক আছে। তাহলে আসেন আমরা এখন দেখি ফার্স্ট এইমটা আমরা একটু দেখি। তো দেখেন এখানে এস্টাবলিশিং দা প্রেজেন্স অফ কুশিং সিনড্রোম, আমরা এখানে একটা বক্স আছে, এই বক্সটা দেখি। এই বক্সটা যদি আমরা দেখি সেখানে আমরা কি দেখতে পাই, দেখতে পাই যে কোচিং সিন্ড্রোম সাসপেক্ট করলে আমরা হচ্ছে তিনটা টেস্ট করতে পাই। একটা হচ্ছে 24 আওয়ার ইনারি ফ্রি কর্টিসল, আর একটা হচ্ছে লো ডোজ ডিক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, আর একটা হচ্ছে লেট নাইট স্যালাইভারি কর্টিসল। ইউজুয়ালি আমরা হচ্ছে লো ডোজ ডিক্সামেথাসোন সাপ্রেশন টেস্টটা করি পেশেন্ট এক্ষেত্রে যদি সেরাম কর্টিসল 50 nmol/L এর থেকে বেশি থাকে, তাহলে আমরা বলবো যে রেজাল্ট ইজ পজিটিভ, ঠিক আছে। অ্যাবনর্মাল, যে অ্যাবনর্মাল পাই সেক্ষেত্রে আমরা হচ্ছে এই দুইটা টেস্টে যে কোনো একটা আবার করে আমরা কনফার্ম হবো, কারণ একটা টেস্ট দিলে আমরা কনফার্ম হতে পারবো না, ঠিক আছে। আর যদি এই টেস্ট গুলো তিনটাই হচ্ছে আমাদের নর্মাল পাই সেক্ষেত্রে কুচিং সিনড্রোম আনলাইকলি, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি অ্যাবনর্মাল টেস্ট পাইলাম। অ্যাবনর্মাল টেস্ট পাওয়ার পরে আমরা কি করব, আমাদের আরো কিছু কাজ আছে। আমাদের কুচিং সিনড্রোম হইলো, এরপর আমাদের কজ আইডেন্টিফাই করতে হবে। কজ আইডেন্টিফাই জন্য আমাদের কি করতে হবে, এসিটিএস মেজার করতে হবে, ঠিক আছে। যদি এসিটিএস আমরা দেখি যে 1.1 পিকোমোল/লিটারের থেকে কম আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের মনে করতে হবে ইটস প্রাইমারি ডিফেক্ট হচ্ছে কোথায়, আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এখন অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি হচ্ছে না, আইসিটিএস কুচিং কর্টিসল রিলিজ করতে পারতেছে না, ঠিক আছে। মানে হচ্ছে এটা আমার সেকেন্ডারি কজ না আর কি, হ্যাঁ, প্রাইমারি কজ সাসপেক্ট করবো আমরা, এসিটিএস কম।
ঠিক আছে। দেন হচ্ছে আমরা অ্যাড্রেনাল ইমেজিং করবো, অ্যাড্রেনাল ইমেজিং উইথ সিটি স্ক্যান করবো। আর যদি এসিটিএসএল মোর থাকে 3.3 পিকোমোল পার লিটার, তার মানে এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং সিন্ড্রোম, মানে বেশি বেশি এসিটিএস আসতেছে আর বেশি বেশি কর্টিসল সিক্রেট করতেছে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কজ। সেক্ষেত্রে আমাদের আর কি করতে হবে, সেক্ষেত্রে আমরা আরেকটা করতে পারি, হাই ডোজ ডিক্লামেথাসোন সাপ্রেশন টেস্ট করি। ঠিক আছে। তো এটা যদি পজিটিভ হয় দেন ঠিক আছে, ওকে, কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোম বা কুশিং ডিজিজ আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে। তো এখানে আমাদের মেইন জিনিস হচ্ছে, এখানে আমাদের কজ হচ্ছে অ্যাড্রেনাল, অ্যাড্রেনাল অ্যাডেনোমা থাকতে পারে, সেখান থেকে বেশি বেশি আমাদের কি আসতেছে, কর্টিসল আসতেছে। সেই কর্টিসলটা কি করতেছে, নেগেটিভ ফিডব্যাক দিয়ে এসিটিএস কমাই দিচ্ছে, হ্যাঁ, পিটুইটারি থেকে। আর এখানে জাস্ট উল্টা, এখানে বেশি বেশি পিটুইটারি থেকে বেশি বেশি আসতেছে এসিটিএইচ, এন্ড হচ্ছে সে কি করে বেশি বেশি কর্টিসল সিক্রেট করবে। তাহলে এইভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে মেইনলি আমাদের এখানে আমাদের যে প্রবলেমটা হয় যে এসপিএ এক্সিস, হ্যাঁ, হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল এক্সিসটা নষ্ট হয়ে যাবে, এটাকে এস্টাবলিশ করার জন্য আমরা কি করতে পারি, বা যদি এক্সোজেনাস কজ হয় সেক্ষেত্রে আমরা স্টেরয়েডটাকে ধীরে ধীরে ট্যাপারিং করে আস্তে আস্তে বন্ধ করব। ঠিক আছে। আর যদি কুশিং ডিজিজ হয়, মানে হচ্ছে পিটুইটারি কোনো টিউমার থাকে, সেক্ষেত্রে আমরা ট্রান্সএক্সপার্টাল সার্জারি করতে পারি। এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস। অ্যাড্রেনাল অ্যাডেনোমা হলে অ্যাড্রেনাল অ্যাডেনোমা আমরা সার্জারি করতে পারি। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি কুশিং ডিজিজ। ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, এই যে বক্স থেকে একবার একটা এমসিকিউ আসছিল, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট ডোজেস অফ গ্লুকোকর্টিকয়েডস। ঠিক আছে। এটা এরকম আসছিল যে প্রেডনিসোলোন 5 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু দিয়ে অপশন গুলো ছিল, যে হাইড্রোকর্টিসন 20-এর জায়গায় হয়তো 25 দিয়ে দিচ্ছে, কর্টিসনের 25-এর জায়গায় 20 দিচ্ছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন 0.5-এর জায়গায় 5 দিচ্ছে, এভাবে দিয়ে হচ্ছে আমাদের একটা অবজেক্টিভ আসছিল পরীক্ষায় এফসিপিএস এ। তো এইটা আপনারা একটু মনে রাখবেন। এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থেকে আমাদের পরীক্ষায় অনেক কোশ্চেন আসে।